দর্শক, মিনিস্টার এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি একজন খুবই ব্যস্ত মানুষ এবং সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ে দায়িত্বে থাকেন এবং সেই সংখ্যাটি হয় কিন্তু খুবই কম সংখ্যক। কিন্তু এমন যদি হয় যে বাংলাদেশের ঘরে ঘরে মিনিস্টার, তাহলে শুনতে কেমন লাগবে? দর্শক হয়তো ভাবছেন যে এটি একটি অবিশ্বাস্য। না, এই অবিশ্বাস্য কাজটি কিন্তু সম্ভব করেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, সেই সঙ্গে তার রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি হচ্ছেন এম এ রাজ্জাক খান, যিনি মিনিস্টার মাই ওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, এবং তিনিই কিন্তু এই কাজটি করেছেন। বাংলাদেশের ঘরে ঘরে মাই ওয়ান এবং মিনিস্টার পণ্য, ইলেকট্রনিক পণ্য কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই পণ্য হচ্ছে টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, সেই সঙ্গে আরও যে সমস্ত আনুষঙ্গিক জিনিস আছে সেগুলো কিন্তু মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিচ্ছেন এবং মানুষের ব্যাপক গ্রহণযোগ্যতাও পেয়েছে। তো পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই বিস্টক অনুষ্ঠানে আজ আমরা সেই গল্পটি শুনব, মিনিস্টারের গল্প শুনব, এবং যিনি মিনিস্টার তৈরি করেছেন সেই স্বপ্নবাজ উদ্যোক্তা এম এ রাজ্জাক খানের আমরা সেই গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। জনাব এম এ রাজ্জাক খান, আমরা আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই যে মাই ওয়ান এবং মিনিস্টার নামে যে আপনি গ্রুপটা প্রতিষ্ঠিত করেছেন, তো আমরা একটু মানে বিভিন্ন পণ্যের নাম তো আসলে অনেক রকম হয়, কিন্তু আপনি হঠাৎ করে যে মিনিস্টার রাখলেন, এই মিনিস্টার নামকরণের গল্পটা আমরা একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। আমরা ইনিশিয়ালি 2002-তে যখন ইন্ডাস্ট্রিটি শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে যে দেশীয় একটি নাম দিয়ে বাংলার মানুষের হাতে একটি ইলেকট্রনিক্স পণ্য তুলে দেওয়া যায় কিনা। কারণ তখন আমরা দেখেছি বিদেশি পণ্যে সয়লাভ এবং সে প্রাইসগুলি অনেক হাই। তো তখন যদি আমরা একটা দেশীয় পণ্য রিজনেবল প্রাইজে মানুষের হাতে তুলে দিতে পারি, সেই নিয়ে কিন্তু আমার চিন্তা চেতনা শুরু। কারণ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাইরে পড়েছি, দেন কামব্যাক করেই আমার কাছে মনে হয়েছে যে একটি ইলেকট্রনিক্স পণ্য কীভাবে তৈরি করা যায়। তো সেখান থেকেই মাই ওয়ান নামটি এসছে, যে একটি দেশীয় নাম। মাই ওয়ান মানে আমারটি, মানুষ যারা ব্যবহার করবে তখন তার কাছে মনে হবে যে এটি আমারই একটি ব্র্যান্ড। সেই জায়গা থেকে এই মাই ওয়ান নামটি আমরা সিলেক্ট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন থেকে আমাদের জার্নি শুরু। স্টেপ বাই স্টেপ অনেক ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিন্তু আমরা তৈরি শুরু করলাম। 2013-এ আবার চিন্তা করা হলো যে আমরা ফুল ম্যানুফ্যাকচারিং আমরা যেতে চাই। ঠিক তখনই আমরা আরেকটি ব্র্যান্ডের কথা আমরা পরিকল্পনা করলাম, যে মাই ওয়ানের পাশাপাশি আমরা আরেকটি ব্র্যান্ড আমরা জার্নি শুরু করব, যে ব্র্যান্ডটি হবে ফুল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট দিয়ে স্টার্টিং হবে। সেখানে চিন্তা করেছি, ডিকশনারি ঘেটে অনেকগুলি কিছু নাম সেখানে আমরা নিয়ে এসেছি। তখন এই নামটি দেখলাম, সেটা হচ্ছে মিনিস্টার। আমার মাথায় এসছে যে আমি একটি ক্লামজি ওয়ার্ল্ডে, যে সাধারণ মানুষ অনেক ব্যস্ত থাকবে, এই ব্যস্ততার ভিতরে ইজি টু রিমেম্বার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটি প্রেস্টিজিয়াস হতে হবে। নাম্বার থ্রি হচ্ছে মিনিংফুল নেম হতে হবে। সেই জায়গা থেকে এটা আমরা দেখলাম যে ওয়াজ দ্য মিনিং অফ মিনিস্টার। সো মিনিংটা ডিকশনারিতে দেখেছি যে ওয়ার্ক ফর পিপল। সো আমার মাথায় একটি ক্লিক করেছে যে ওয়ার্ক ফর পিপল, আমি সবসময় মানুষের জন্য কাজ করি। মানুষ কীভাবে লাভবান হয়, মানুষ কীভাবে হ্যাপি থাকে, একটি সব জায়গায় সবসময় কিন্তু আপনি দেখবেন যে হ্যাপিনেসের একটা বিষয় কিন্তু মানুষ খুঁজে বেড়ায়। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে আমি ওয়ার্ক ফর পিপল, যে মিনিংসটা মানুষের জন্য কাজ, আমি পণ্য দিয়ে করতে চাই, মানুষের পাশে আমি থাকতে চাই। তখন এই ইন্ডাস্ট্রি যে নতুন করে জার্নি শুরু করছি ম্যানুফ্যাকচারিং, তখন এই নামটিকে আমি বেছে নিই। তখন আর একটি রিজন খুঁজে বের করলাম যে ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড যদি প্রেসিডেন্ট নামে একটি ব্র্যান্ড হতে পারে, সো ওয়াই নট মিনিস্টার। সো এইসব জায়গা থেকে আমি যখন দেখেছি যে সব কিছু মিলিয়ে যে এটা একটি ব্র্যান্ড হতে পারে, সেখান থেকে আমি জার্নি শুরু করেছি। শুরুর দিকে এই নামটি নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন ছিল, কিন্তু মানুষ কিন্তু এখন সেটিকে গ্রহণ করেছে এবং মিনিস্টার মনে হয় যে নিজের পণ্য এবং মেড বাই বাংলাদেশ, যেহেতু এবং এইটাই আমি মনে করি যে একটা ব্র্যান্ডিং। মানে একটা টেবিলে সবসময় কিন্তু দেখবেন একটা ব্যক্তিকে নিয়ে 100% পিপল দে নট সাপোর্ট হিম, কেউ তার একটি নেগেটিভ বলবে, ম্যাক্সিমাম মেজরিটিও তাকে ভালো বলবে। এটা করেই কিন্তু একটা ব্র্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমার তাই হয়েছে যে এই টেবিলে আলোচনার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ
বলতে বলতে ইট ইজ একটা বিগ একটি ব্র্যান্ড হিসাবে এখন রূপ নিয়েছে। জি, আমরা আসলে একটু আপনার সম্পর্কেও জানতে চাই, বিশেষ করে বাংলাদেশের ঘরে ঘরে যিনি মিনিস্টার পণ্য পৌঁছে দিয়েছেন, ভবিষ্যতে তার কি জনপ্রতিনিধি হওয়ার একটা মানে কি বলবো অভিপ্রায় বা ইচ্ছা আছে কিনা? যেহেতু আপনিই বলছিলেন যে মিনিস্টার মানেই হচ্ছে মানুষের জন্য কাজ করা, তো আপনার মধ্যে এই জিনিসটা আরও জনসম্পৃক্ত হওয়া, সরাসরি মানুষের সঙ্গে মিশে কাজ করার ইচ্ছা আপনার আছে কিনা? যদিও আমরা এতটুকুও জানি যে আপনার এলাকায় মানুষ চায়ও সেটি। না, ধন্যবাদ। আমি তো ছোট থেকেই আমার ভিতরে এইরকম একটি কাজ মাথায় আসে যে মানুষের কাছে আরও কীভাবে টাচ হয়ে কাজ করা। আমার খুবই আমার বন্ধুর জায়গাটা অনেক বড়। আমি ছোট থেকেই একটু আমার ভিতরে একটু লিডারশিপ বিষয় আসতো। ক্যাপ্টেন, স্কুলে থাকলে ক্যাপ্টেন, তারপরে খেলার মাঠে থাকলে সেখানে আমাকে বলতো তুমি ক্যাপ্টেন। তো ওই জায়গা থেকে কিন্তু আমার ভিতরে সবসময় এইটা নেতৃত্ব দেওয়ার একটা জায়গাটা। আমি সবাইকে একটু আদর করি, ভালোবাসি, বন্ধুদেরকে এক জায়গায় রাখা, কখনো ছুটে না যায়। তো তখন থেকে করতে করতে কলেজ লাইফ ছাত্রলীগ করেছি, তারপরে বাইরে চলে গেছি, পড়াশোনা করেছি, চাকরি করেছি, দেন কামব্যাক হয়ে বিজনেস করেছি। বিজনেস করার পাশাপাশি যে আদর্শ, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শকে বুকে ধারণ করে সেই দলের সাথে লেগে থেকে কীভাবে এই জায়গাটাকে, এই সেক্টরকে পাশে থেকে এই সেক্টরের কাজে লাগে এবং মানুষের কাজে আমি লাগতে পারি, সেভাবে কাজ করে গেছি। এখন আমি মনে করি দিস ইজ ভেরি রাইট টাইম। আমি এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, এখন ডাইরেক্টর হিসেবে আছি। দেশের ইকোনমিতে আমরা কাজ করেছি এবং 4.5 কোটি ব্যবসায়ের জন্য কাজ করেছি। এখন মনে করি যে অবশ্যই আমার জনসাধারণের সাথে আরও বেশি সম্পৃক্ততাভাবে থেকে এলাকাতে কাজ করা দরকার, যেটা আমরা অনেক আগে থেকেই করেছি, সেটা আরও বেশিভাবে যেন করতে পারি। সেই জন্য আমি চুয়াডাঙ্গাতে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে আমি ক্যাপাবল টু সার্ভ সাচ টাইপ অফ থিং ইন আওয়ার এরিয়া, তো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, আমি মনোনয়ন নিয়ে এলাকার মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা। এখন আমরা কাজ করছি, মানুষের পাশে থেকে কাজ করছি। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটি আমার প্রতি বিশ্বাস রাখবেন এবং আরও ভালো কিছু করতে পারবো, এই আশা নিয়ে মানুষের পাশে থেকে আরও কাজ করে যাচ্ছি। জনাব এম এ রাজ্জাক খান, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা এ ব্যাপারে আপনার আরও কথা শুনবো। নিশ্চয়ই দর্শকদেরও আগ্রহ আছে এ ব্যাপারে কথা শোনার। তো আমরা তার আগে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি মিনিস্টার মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ সাহেবের সঙ্গে, এবং তার এই আলোচনায় উঠে আসছে সেই গ্রুপের সাফল্যের গল্প এবং সেই সঙ্গে তার রাজনৈতিক জীবনের নানা কথাও। জি, আমরা একটু যে বিষয়ে আলোচনায় ছিলাম, আমি আসলে যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে যে আমি জানি যে আপনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগের সঙ্গে আপনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে আপনি কি বলবো আওয়ামী লীগের অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপকমিটির একজন সদস্যও। তো আপনি আসলে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আসলে কতখানি আশাবাদী এবং কতটা কাজ করছেন? আমি আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ভাগ্য হয়েছে বেশ কয়েকবার দেখা করার, এবং আপনারা জানেন যে আমরা যে কবে বাণিজ্য মেলাতে আমরা প্যাভিলিয়ন করেছি, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী উনি এসেছিলেন আমাদের প্যাভিলিয়নে। তখনও উনি সময় দিয়ে আমার সাথে কথা বলেছেন, আমারও কথা বলার সুযোগ হয়েছে এবং গণভবনেও কথা বলার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমাকে বলেছেন যে তুমি চুয়াডাঙ্গা মানুষের জন্য কাজ করো, অবশ্যই তোমার মনোনয়নের ব্যাপারে আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী। আর আমরা ছোট থেকেই যেহেতু মানুষের জন্য কাজ করি, আমার বাবা মা এমন একজন মানুষ ছিলেন, কখনো কোনো মানুষ আমাদের বাসায় আসলে তাদেরকে না খাওয়াইয়ে আমার বাবা মা খেতেন না। এবং সেই কারণে চুয়াডাঙ্গার মানুষ, এটি একজন মানুষও বলতে পারবে না যে আমাদের পরিবারের একটি নেগেটিভ কোনো ওয়ার্ড, এবং ইভেন আমার বিষয় একটি নেগেটিভ ওয়ার্ড। পজিটিভলি আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের জন্য আমার বাবা মা কাজ করেছেন, মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি, মানুষের জন্য স্পেশালি আমি ব্যাপকভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
কোভিডের সময় আপনি যেটা দেখেছেন যে যখন কোভিড শুরু হলো তখন মাস্ক এই 5 টাকার মাস্ক হয়ে গেল 60 টাকা, এবং সেটা পাওয়া যাচ্ছে না হাতের এবং কাছে। কিছু কিছু সময় 100 টাকায় রূপ নিল। তখন আমি সেই ইনিশিয়েটিভ নিয়েছি যে বাই এয়ারে মেশিন নিয়ে এসে মাস্ক তৈরি করা হোক। মাস্ক তৈরি করলাম, সেটি একটি কস্টিং প্রাইজে, এবং মেলবর্ন নিয়ে আসার থেকে শুরু করে যে র মেটেরিয়ালগুলি নিয়ে আসা সেগুলিকে বসে বসে ঘরে বসে আমরা ইম্পোর্ট করলাম। আমি ফ্যাক্টরিতে গিয়ে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে, কারণ আমরা কোভিড সরকারি বিভিন্ন জায়গায় ফ্রিতে বিতরণ করা হয়েছে, হসপিটালগুলিতে বিনামূল্যেতে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের যত ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের শোরুম আছে, বিভিন্ন মানুষ এসে দেখছে যে আমরা দিচ্ছি ওইসব জায়গায়, ওখান থেকে আমরা বিতরণ করেছি। আমরা হচ্ছে স্যানিটাইজার তৈরি করেছি, স্যানিটাইজ করেছি বিভিন্ন শহরে। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড যেটি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেওয়া হলো মহামান্য রাষ্ট্রপতির হাত দিয়ে, তো সেই অ্যাওয়ার্ডটিও আমাকে দেওয়া হয়েছে, যে করোনাকালীন সময়ে যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনীত করেন, ভালো কিছু করতে পারবো, এবং চুয়াডাঙ্গার মানুষ আরও ভালো একটি চুয়াডাঙ্গা পাবে, এবং মডেল একটি চুয়াডাঙ্গা তৈরির লক্ষ্যে আমার কাছে একটি ডিজাইন আছে, সেটা আমি সকলকে নিয়ে ওই ডিজাইনটা আমি বাস্তবায়ন করতে পারি। আমরা যদি মানে জাতীয় সংসদের যদি একটা কি বলবো ট্রেন্ড বলেন বা সাম্প্রতিক প্রবণতা যদি আমরা দেখি, আপনি যেটা বলছেন যে বিভিন্ন সেক্টর থেকেই তো মানুষ এমপি হচ্ছে, বাট ব্যবসায়ীদের মধ্য থেকে কিন্তু এমপি হওয়ার সংখ্যাটা কিন্তু দিনকে দিন বাড়ছে। তো আমার একটি খুব মানে সহজ প্রশ্ন, সেটি হচ্ছে অনেকেই এটি একটু আমাদের কাছেও জানতে চান, সেটি হচ্ছে যেহেতু একজন সংসদ সদস্য একজন আইন প্রণেতা, একজন বিজনেসম্যান যখন আইন প্রণেতার ভূমিকায় অবতীর্ণ হন, তখন সেটি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে আইনগুলো সংসদে করা হয় সেটি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কি না? আমি মনে করি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়, কারণ একজন ব্যবসায়ী যখন আইন প্রণেতা হিসেবে সেখানে থাকবে, অবশ্যই আমি যে ইলেকট্রনিক সেক্টরে আমি কাজ করছি, আমি কিন্তু দেখব যে ইলেকট্রনিক সেক্টরটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়। ইজ ভেরি মাচ পজিটিভ থিংস ইফ আমরা এই পলিসিটা যদি সংসদে গিয়ে আরও বেশি নেওয়া যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীকে বুঝিয়ে যদি একটি ইন্ডাস্ট্রি বান্ধব আরও পলিসি করা যায়, ইটস ভেরি গুড। কারণ এখানে ধরেন এখন 50,000 লোকের কর্মসংস্থান আছে ধরেন ইলেকট্রনিক সেক্টরে, এক্সাম্পল দিস ক্যান বি এ 1 লাখ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা সকলেই চাই, আপনি সাংবাদিক হিসেবেও চান যে আমাদের যেন কোনো বেকারত্ব না থাকে। আমি আজ যে ব্যবসায়ী হিসেবে চাই যে আমরা আরও কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সাধারণ মানুষ চায় যে বেকারত্ব না থেকে আমি যেন একটা কোম্পানিতে যেন চাকরি অন্তত পাই, চাই কি না? যদি চাই তাহলে যদি পলিসি ইজ গুড পলিসি হয়, তো ইউ ক্যান বিল্ড এ বিগ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, যে একটা ইন্ডাস্ট্রি কিন্তু বড় হতেই থাকবে, রাইট? আর যখন পলিসি সাস্টেইনেবল পলিসি না থাকবে, পলিসি শর্ট টার্ম থাকবে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, তো 10 ইয়ার্স পরে কী হবে, তাহলে আপনি কিন্তু অনেক বড় বড় বিনিয়োগকারী সেখানে পাবেন না। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাকে, যে পলিসি কিন্তু কোনো কোম্পানির জন্য হয় না, ওভারঅল ফর দ্য ইন্ডাস্ট্রির জন্য হয়। সেই ক্ষেত্রে আপনিও এসে বিনিয়োগ করতে পারবেন, আমেরিকানরা এসে বিনিয়োগ করতে পারবে, জাপানিজরা এসে বিনিয়োগ করতে পারবে, কোরিয়ানরা এসে, চাইনিজরা এসে। যখন আপনার পলিসিটা একটি খুব নাইস পলিসি হবে, সাস্টেনেবল পলিসি হবে, লং টার্ম বেস পলিসি হবে, সেটা কিন্তু বিনিয়োগ বাড়ে। সেই ক্ষেত্রে যখন ব্যবসায়ীরা আইন প্রণেত হয়, অবশ্যই সে কিন্তু ব্যবসায়ের সাইডটা বা ওই বিষয়গুলি সবসময় যদি জানে এবং তুলে নিয়ে আসে, আমি দিস গুড ফর ইকোনমি, গুড ফর কান্ট্রি, গুড ফর ইন্ডাস্ট্রি। আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ডিরেক্ট লোক, যদি আপনি এমপি নির্বাচিত হন, তাহলে দেশের অর্থনীতির কোন কোন সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আপনার জোরালো একটা ভূমিকা থাকবে? আমার কাছে একটা হয়, যেহেতু আমি আজ ব্যবসায়ী এবং ছোটবেলায় আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছোট থেকেই, আমার কাছে দুইটা জিনিস খুব মাথায় হয়। যেহেতু এখনই আমি অনেক বেশি চিন্তা করি যে
আমি যেই সেক্টরে আমি কাজ করি সেই সেক্টরটাকে কিন্তু আমি শৌখিন মানুষ, ওই সেক্টরটাকে আমি খুব গোছালো দেখতে পছন্দ করি। আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছেন কিনা আমি জানি না, আপনি যদি ভিজিট করে থাকেন তাহলে জানেন যে মিনিস্টার হাইটেক পার্ক বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রিন অ্যান্ড ভেরি ক্লিন অ্যান্ড ভেরি এক্সেপশনাল একটা ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশে এবং আমার কাছে বেস্ট ফ্যাক্টরি মনে হয়েছে। আমরা তৈরি করেছি এবং সেটি যে সুন্দর গ্রিন, এটা আমি গতকালকে ফ্যাক্টরি থেকে আসলাম, বসে থাকলে আমার মনটা ভরে যায়। তো এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে নট অনলি উই আর ম্যানুফ্যাকচারিং দ্য প্রোডাক্ট, আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি যেখানে এমপ্লয়িরা ঢুকলে দে উইল বি হ্যাপি, ফরেনার আসলে মনে করবে বাংলাদেশ পসিবল টু মেক সাচ টাইপ অফ ইন্ডাস্ট্রি, Bangladesh possible to make any kind of technological product, and they give very good environment for the employees. এই যে পজিটিভ একটি চিন্তা, এটা কিন্তু ফরেনারদের ভিতরে আসলে আমাদের দেশের জন্য একটা পজিটিভ একটি জিনিস, মেসেজ কিন্তু যায়। তো সেই সব জায়গাগুলি আমি কিন্তু কাজ করব, যে ফুললি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য আমরা একটা পলিসি দিতে পারি। সব আমরা কিন্তু সেম পলিসি, আমি গ্রিনটা করেছি আমি শৌখিনতার জায়গা থেকে, আমার দায়বদ্ধতার জায়গা থেকে, যে এনভায়রনমেন্টের, রাইট। আর যখন এখানে পলিসি থাকবে যে ফ্যাক্টরিটি ফুললি গ্রিন এই জায়গা রেখে করবে, তার জন্য এডিশনাল 1% এক্সাম্পল বলছি, বা একটা মিনিমাম পার্সেন্টেজ ট্যাক্সে সে বেনিফিট পাবে। তাহলে কি হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যে চিন্তা করবে উনি যদি ট্যাক্সে বেনিফিট পায় 1% 2% গ্রিন ফ্যাক্টরির জন্য, আমিও গ্রিন ফ্যাক্টরি করব। আপনাকে তো কোনো কিছু প্রেশারাইজ করে করা যাবে না, নাম্বার ওয়ান। আপনাকে উইলিং করতে হবে, দিতে হবে। আমাদের ঢাকা শহরে অনেক বাড়ি, প্রতিটা বাড়ির ছাদ যদি গ্রিন হয়, যে এনভায়রনমেন্ট যেভাবে আমাদের টেম্পারেচার হাই হচ্ছে, সেই টেম্পারেচার কন্ট্রোল করা সম্ভব এভরিওয়ান যদি কাজ করে। যদি এই যে ডেঙ্গু নিয়ে কাজ করছে আমাদের মেয়র মহোদয়রা, এখানে যদি সবসময় ইনসেন্টিভাইজ থাকে যে কেউ বাসায় যদি এটা কোনো সময় গিয়ে না পাওয়া যায়, তাহলে বছরে গিয়ে আপনি একটা ইনসেন্টিভ পাবেন। ইনসেন্টিভ কি, আপনার কর সুবিধাটাকে কমিয়ে দেওয়া হবে। এইসব জায়গায় আমার, এবং আমি চুয়াডাঙ্গার থেকে হতে পারি, চুয়াডাঙ্গা হবে একটি, যেহেতু অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গা, হ্যাঁ, ওইটাকে একটু মডেল ডিজাইন করে সারা বাংলাদেশকে দেখানো। এই জন্য উই হ্যাভ এ হিউজ প্ল্যান, যে আমরা এইটাকে এক্সিকিউশন করার জন্য এই প্ল্যানগুলিকে আমরা বাস্তবায়ন করতে পারি। জি, আমরাও আশা করি যাতে আপনার স্বপ্ন পূরণ হয় এবং আপনি আপনার স্বপ্ন যাতে পূরণ করতে পারেন, আপনার যে পরিকল্পনা সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন, সেই আশা আমরাও আসলে রাখছি। ধন্যবাদ, আপনি দোয়া করবেন আমার জন্য। জি, আমরা তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই